সবাইকে স্বাগতম আজকের আমাদের ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো জারণ সংখ্যা। আমাদের এসএসসি রসায়নের সপ্তম অধ্যায়ে এই টপিকটি নিয়ে আলোচনা করা আছে, জারণ সংখ্যা, বা এটাকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা বলব অক্সিডেশন নাম্বার, বা বলতে পারি কি জারণ সংখ্যা। ঠিক আছে, তো এখানে আমি জারণ সংখ্যার সংজ্ঞাটা লিখছি। সংজ্ঞাটা হলো যে কোনো যৌগে কোনো মৌলের একটি পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, ইলেকট্রনের ওই সংখ্যাকে উক্ত যৌগের উক্ত মৌলে কি বলবো আমরা জারণ সংখ্যা বলবো। ওকে, তো জারণ সংখ্যা যেমন আমি এক্সাম্পল সব বলতে পারি যে ধরলাম ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়। তো এখানে তার জারণ মান হলো 2। ঠিক আছে, তাহলে কোনো একটি যৌগে কোনো মৌলের একটি পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে, ইলেকট্রনের ওই সংখ্যাকে বলবো উক্ত যৌগের তো মৌলের কি জারণ সংখ্যা। তো জারণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হলো যেমন আমাদের যে মুক্ত মৌলের জারণ মান শূন্য হয়। যেমন মুক্ত মৌল বলতে যেমন হাইড্রোজেন যদি H2 লিখি তাহলে এটা একটা মুক্ত মৌল। হুম, যেমন অথবা নাইট্রোজেন N2, এটা মুক্ত মৌল, তড়িৎ নিরপেক্ষ মৌল। হ্যাঁ, তড়িৎ নিরপেক্ষ মৌল সকল পরমাণুর জারণ সংখ্যা কী হবে? শূন্য হবে। জারণ সংখ্যা কী হবে? শূন্য হবে। ওকে, আবার যদি আমরা আধানে চিন্তা ভাবনা করি, যেমন সোডিয়াম প্লাস, তাহলে এখানে সোডিয়ামের মাথায় কয়টি প্লাস আছে? একটি প্লাস আছে। তাহলে এখানে বলতে পারি সোডিয়ামের জারণ মান হলো কত? +1। সোডিয়ামের জারণ মান +1। আবার যদি আমরা চিন্তা ভাবনা করি যে ক্লোরিনের এখানে ক্লোরিন মাইনাস আছে, তাহলে এখানে ক্লোরিনের জারণ মান হলো -1। ঠিক আছে, অর্থাৎ আধানের বা আয়নের জারণ মান আমরা পাবো, সেটা ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক। কিন্তু যদি মুক্ত মৌল হয় তাহলে তার জারণ মান কী হবে? শূন্য হবে। ওকে, আবার আমরা একটা জিনিস দেখতে পারি যে কিছু কিছু জারণ মান আমাদের মনে রাখতে হবে। যেমন পটাশিয়ামের জারণ মান হলো +1। বিশেষ করে ক্ষার ধাতুগুলোর জারণ মান আর কি +1 হয়। গ্রুপ 1 যে মৌলগুলো আছে জারণ মান হবে কত? +1। যেমন সোডিয়ামের জারণ মান +1। ঠিক আছে, এবং আমরা ব্যতিক্রম কিছু কিছু মনে রাখবো। যেমন অক্সিজেনের জারণ মান হলো -2। নর্মালি আমরা অক্সিজেন জারণ মান কত জানি? -2। কিন্তু অক্সিজেন জারণ মান যদি পারঅক্সাইড হয়, পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ মান হলো -1, এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ মান হলো কত? -1/2। এটা মনে রাখতে হবে যে পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ মান হবে -1, এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ মান হবে কত? -1/2। ঠিক আছে, আমি কীভাবে একটা জারণ সংখ্যা নির্ণয় করবো কোনো একটা যৌগের মধ্যে, কোনো একটা মৌলের জারণ মান নির্ণয় করবো, সেটা আমরা দেখব। তো এখানে দেখো আমরা একটা যৌগ লিখতেছি H2SO4। এটা সবাই জানো, এটা বলে সালফিউরিক অ্যাসিড। H2SO4। তো তোমাদের পরীক্ষায় যেটা দেবে সেটা হলো যে নৈর্ভিত্তিক আসতে পারে, অথবা গ নম্বরে অনেক সময় দেয় যে উক্ত যৌগের কেন্দ্রীয় পরমাণু, মানে কেন্দ্রীয় পরমাণু সালফার, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করে। তো আমাদের যে পরমাণুটা বা যে মৌলটার জারণ মান নির্ণয় করতে হবে সেটাকে আমরা ধরি যেখানে সালফার এর জারণ মান হলো x, সালফার জারণ মান হলো x। এবং আমরা হাইড্রোজেনের জারণ মান জানি। তোমাদের একটা ছক দেওয়া আছে, ছকটা একটু দেখবা যে হাইড্রোজেনের জারণ মান হলো +1। এবং আমি একটু বললাম যে অক্সিজেনের জারণ মান নর্মালি কত হয়? -2। মানে যেটা যদি পারঅক্সাইড না সুপার অক্সাইড না, তাহলে এখানে অক্সিজেন জারণ মান কত? -2। ঠিক আছে, তো এখানে দেখো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লিখবা আমরা জানি যে নিরপেক্ষ যৌগের মোট জারণ মান কি হয়? 0 হয়। নিরপেক্ষ যৌগের মোট জারণ মান কি হয়? 0 হয়। যেহেতু আমাদের যৌগটা ছিল H2SO4, সেক্ষেত্রে আমরা লিখতে পারি
যে নিরপেক্ষ যৌগ বলতে এখানে মাথায় কোনো চার্জ নেই, এই জন্য এটা বলবো আমরা নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ যৌগের মোট জারণ মান কি হয়? শূন্য হয়। তাহলে নিরপেক্ষ যদি যদি মোট জারণ মান শূন্য হয়, তাহলে আমরা লিখতে পারি যে এখানে হাইড্রোজেন জারণ মান +1, তার সাথে দুইটা পরমাণু আছে গুণন, যোগ সালফার যেহেতু আমরা এক্স ধরছি এক্স, এবং অক্সিজেন আমরা -2, এর সাথে চারটা পরমাণু আছে, মোট জারণ মান কি হলো? শূন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি বা যে 2 প্লাস এখানে এক্স আর এখানে -8 ইকুয়াল কি হলো? 0। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স -6 ইকুয়াল 0, অথবা এক্স সমান সমান লেখা যায় +6। তার মানে বোঝা গেল যে এখানে সালফার কেন্দ্রীয় মৌল যে সালফার রয়েছে তার জারণ হলো +6। তো তোমরা এইভাবে তোমাদের যে পরীক্ষা যেটাই থাকুক না, যদি নিরপেক্ষ যৌগ হয়, যেমন আমরা এখান থেকে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের জার্মান ক্রোমিয় জার্মান নির্ণয় করতে পারবো, অথবা তোমরা যদি বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এখানে ম্যাঙ্গানিজের জার্মান বের করতে বলে খুব সহজেই আমরা জার্মানগুলো বের করতে পারবো। ওকে, কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি আয়নে জার্মান মানবে, অর্থাৎ আধানযুক্ত কোনো যৌগে জার্মান মানে, যেমন আমরা যদি একটা জার্মান মান চিন্তা ভাবনা করি যে NO3- নাইট্রেট জার্মান, ঠিক আছে? তো এখানে জার্মান মান বের করতে হলে আমাদের মনে রাখতে হবে যে আয়নের মোট জার্মান মান উহার আধানের সমান হবে, অর্থাৎ নাইট্রোজেনে যদি আমরা বের করতে বলে, যদি এক্স ধরি, এক্স প্লাস অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি -2, ঠিক আছে, গুণন এখানে তিনটে পরমাণু আছে 3 সমান সমান -1, অর্থাৎ আয়নের মোট জার্মান মান উহার আধানের কি হবে? সমান হবে। এখানে আধান যেহেতু -1 আছে, এখানে -1 আছে, তাহলে আমরা লিখতে পারি বা এক্স এখানে -6 ইকুয়াল হলো -1, বা আমরা লিখতে পারি এক্স সমান সমান -1 এবং -6টা দিয়ে গেলে আমার +6 হবে। দ্যাট মিনস এক্স সমান সমান আবার পাবো +5, অর্থাৎ নাইট্রোজেনের এখানে জার্মান মান হলো +5। তাহলে কোনো যদি আধানযুক্ত কোনো যৌগ দেয়, তাহলে এখানে লিখতে হবে যে তার মোট জার্মান মান উহার আধানের কী হবে? সমান হবে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে তোমরা যে কোনো যৌগের যদি জারণ সংখ্যা, কোনো মৌলের জারণ সংখ্যা বের করতে বলে, তাহলে তোমরা এইভাবে বের করতে পারবে, ঠিক আছে? ধন্যবাদ সবাই।